ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দেশটির সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে এই দেশটি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মায়ানমার অবস্থিত। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। ভারতের উপকূল রেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার বা ৪,৬৭১ মাইল। সুপ্রাচীন কাল থেকে ভারতের উপমহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল। ইতিহাসের বিভিন্ন পর্বে এখানে স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য। নানা ইতিহাস প্রসিদ্ধ বাণিজ্য পথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ বিশ্বের এই চার ধর্মের উৎসভূমি ভারত। খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে জরুথস্ট্রীয় ধর্ম, পার্সি ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম ও ইসলাম এদেশে প্রবেশ করে ও ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হয়। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই দেশ পুরুদস্তুর একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। অতঃপর এক সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে 1947 সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। 1950 সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। বর্তমানে ভারত 29টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি সংসদীয় সাধারণতন্ত্র। ভারতীয় অর্থব্যবস্থা বাজার বিনিময় হারের বিচারে বিশ্বে দ্বাদশ ও ক্রয় ক্ষমতা সমতার বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম। 1991 সালে ভারত সরকার গৃহীত আর্থিক সংস্কার নীতির ফলশ্রুতিতে আজ আর্থিক বৃদ্ধি হারের বিচারে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক ব্যবস্থাগুলির মধ্যে দ্বিতীয়। তবে অতিমাত্রায় দারিদ্র্য, নিরক্ষরতা ও অপুষ্টি এখনও ভারতের অন্যতম প্রধান সমস্যা। সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ভারত একটি বহুধর্মীয়, বহুভাষিক ও বহুজাতিক রাষ্ট্র। আবার বন্যপ্রাণী ও উদ্ভিদ জগতের নানা বৈচিত্র্যও এদেশে পরিলক্ষিত হয়। উৎপত্তি। ভারত নামটির উৎপত্তি চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নামানুসারে। কথিত আছে এই বর্ষ বা অঞ্চলটির রাজা ভরতকে দান করা হয়েছিল বলে এর নাম ভারতবর্ষ। ইংরেজিতে ইন্ডিয়া শব্দটি এসেছে সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে। এছাড়াও এই প্রাচীন গ্রিকরা ভারতীয়দের ইন্দোই অর্থাৎ ইন্দাস বা সিন্ধু নদী অববাহিকার অধিবাসী নামে অভিহিত করতেন। স্বাধীনতার পর ভারতের সংবিধানে ও লোকমুখে ভারত নামটি প্রচলিত হয়। এছাড়া মধ্যযুগে উত্তর ভারত অর্থে ফার্সি হিন্দুস্তান বা সিন্ধু নদের দেশ শব্দটিও ব্যবহৃত হতো। কোনো কোনো ক্ষেত্রে এই শব্দটি সমগ্র ভারত অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। ইতিহাস। প্রাচীন ভারত। মধ্যপ্রদেশ রাজ্যের ভীমবেটকা প্রস্তর ক্ষেত্র ভারতে মানব বসতির প্রাচীনতম নিদর্শন। 1 লক্ষ বছর আগেও এখানে মানুষের বসবাস ছিল। প্রায় 9,000 বছর আগে এদেশে স্থায়ী মানব বসতি গড়ে ওঠে, যা কালক্রমে পশ্চিম ভারতের ইতিহাস প্রসিদ্ধ সিন্ধু সভ্যতার রূপ ধারণ করে। এই সভ্যতা আনুমানিক সময়কাল 3300 খ্রিস্টপূর্বাব্দ। এরপর ভারতে বৈদিক যুগের সূত্রপাত হয়। এই যুগেই হিন্দু ধর্ম তথা প্রাচীন ভারতীয় সমাজের অন্যান্য সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোর আবির্ভাব ঘটে। বৈদিক যুগের সমাপ্তিকাল আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দ। আনুমানিক 550 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতে প্রতিষ্ঠিত মহাজনপদ নামে অনেকগুলো স্বাধীন রাজতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজ্য খ্রিস্টপূর্ব 3য় শতকে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত ও মহামতি অশোকের শাসিত মৌর্য সাম্রাজ্যের অধীনে দক্ষিণ এশিয়ার সিংহভাগ অঞ্চল একত্রিত হয়। মধ্যযুগীয় ভারত। খ্রিস্টীয় 3য় শতকে গুপ্ত সম্রাটদের শাসনকাল প্রাচীন ভারতের সুবর্ণ যুগ নামে আখ্যাত হয়। এছাড়া পূর্ব ভারতে পাল ও দক্ষিণাত্যে চালুক্য ও চোল ও বিজয়নগর প্রভৃতি সাম্রাজ্য গড়ে ওঠে। এই সকল রাজাদের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা, সাহিত্য, জ্যোতির্বিদ্যা ও দর্শন সমৃদ্ধি লাভ করে। খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে মধ্য এশিয়ার থেকে ভারতে ইসলামের অনুপ্রবেশ ঘটে। এর ফলে সমগ্র ভারত প্রথমে সুলতানি ও পরে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মহামতি আকবরের রাজত্বকালে
দেশের একাধারে যেমন সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতির সূচনা হয়, তেমনি প্রতিষ্ঠিত হয় হিন্দু মুসলমানের ধর্মীয় সম্প্রীতি। ক্রমে ক্রমে মুঘল সম্রাটগণ উপমহাদেশের এক বৃহৎ অংশে নিজেদের কর্তৃত্ব স্থাপনে সক্ষম হন। যদিও উত্তর পূর্বাঞ্চলে প্রাধান্যকারী অসমের অহোম রাজশক্তি এবং আরও কয়েকটি রাজ্য মুঘল আগ্রাসন সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছিল। প্রারম্ভিক আধুনিক ভারত 16শ শতক থেকে পর্তুগাল, নেদারল্যান্ডস, ফ্রান্স ও ব্রিটিশ যুক্তরাজ্যের মতো ইউরোপীয় শক্তিগুলো ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করতে শুরু করে। পরবর্তীকালে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের সুযোগ নিয়ে তারা ভারতে উপনিবেশ স্থাপন করতেও সক্ষম হন। আধুনিক ভারত 1856 সালের মধ্যেই ভারতের অধিকাংশ অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয়েছিল। এর এক বছর পরেই ভারতীয় সিপাহী ও দেশীয় রাজ্যগুলি সম্মিলিত এক জাতীয় গণ অভ্যুত্থান। ভারতের ইতিহাসে এই ঘটনা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ ব্যর্থ হলেও তা দেশে কোম্পানি শাসনের দুর্বলতার দিকগুলি উন্মোচিত করে দেয়। তাই ভারতকে আনা হয় ব্রিটিশ রাজতন্ত্রের প্রত্যক্ষ শাসনাধীনে। বিংশ শতকে ভারতীয় জাতীয় কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলি দেশজুড়ে স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটায়। ভারতীয় নেতা মহাত্মা গান্ধী 1 লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে অহিংস গণ আইন অমান্য জাতীয় আন্দোলন শুরু করেন। স্বাধীনতা আন্দোলনের শেষ লগ্নে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম ভারতের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসনজাল থেকে মুক্তি লাভ করে। একই সঙ্গে দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে বিভক্ত হয়ে গঠন করে পাকিস্তান রাষ্ট্র। 1950 সালের 26শে জানুয়ারি নতুন সংবিধান প্রবর্তনের মধ্য দিয়ে ভারতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়। স্বাধীনতার পরে ধর্মীয় অসহিষ্ণুতা, জাতপাত, নকশালবাদ, সন্ত্রাসবাদ, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদীদের অভ্যুত্থান দেশে মাথা চাড়া দিয়ে ওঠে। 1990-এর দশক থেকে ভারতের শহরাঞ্চলগুলি এ হানাহানির শিকার হতে থাকে। 1962 সালের ভারত চীন যুদ্ধের ফলে চীনের সঙ্গে এবং 1947, 1965, 1971 ও 1999 সালে পাক ভারত যুদ্ধের ফলে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে বিরোধ তীব্র হয়। ভারত রাষ্ট্রসংঘ ব্রিটিশ ভারত হিসেবে ও জোট নিরপেক্ষ আন্দোলন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 1974 সালে একটি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষণ ও 1998 সালে আরও 5টি পরমাণু পরীক্ষা চালিয়ে ভারত নিজেদের একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রকাশ করে। 1991 সালে শুরু হওয়া অর্থনৈতিক সংস্কারের ফলে বর্তমানে পৃথিবীর অতি দ্রুত বর্ধনশীল এক অর্থব্যবস্থা হিসেবে ভারত সারা বিশ্বে ব্যাপক প্রভাব বিস্তার করতেও সক্ষম হয়েছে। ভূগোল ভারতীয় উপমহাদেশের সিংহভাগ নিয়ে গঠিত ভারতীয় ভূখণ্ডতে ভারতীয় টেকটনিক পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাতের মধ্যস্থিত একটি গৌণ পাতের উপর অবস্থিত। এই ভূখণ্ড গঠনের প্রধান ভূতাত্ত্বিক প্রক্রিয়াটি শুরু হয় আজ থেকে 75 কোটি বছর পূর্বে, যখন দক্ষিণের অতিমহাদেশ গন্ডোয়ানার অংশ হিসাবে ভারতীয় উপমহাদেশে উত্তর পূর্ব দিক থেকে সরতে শুরু করে। তৎকালীন অসংগঠিত ভারত মহাসাগরব্যাপী এই সরণ স্থায়ী হয় 50 কোটি বছর। এরপরে উপমহাদেশটির সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষ ঘটে এবং উপমহাদেশের পাতটি ইউরেশীয় পাতের তলায় অবনমিত হয়ে পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয়ের উত্থান ঘটায়। এই পর্বতমালা বর্তমানে ভারতের উত্তর ও উত্তর পূর্ব দিক বেষ্টন করে আছে। উত্থানশীল হিমালয়ের দক্ষিণ পাদদেশে অবস্থিত সমুদ্রে পাতসঞ্চরণের ফলে একটি বৃহৎ খাত সৃষ্টি হয় এবং কালক্রমে নদীর পলি জমে এই খাতটি গাঙ্গেয় সমভূমি অঞ্চলে পরিণত হয়। এই সমভূমির পশ্চিমে আরাবল্লী পর্বতশ্রেণী কর্তৃক বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে থর মরুভূমি। মূল ভারতীয় পাতটি আজ ভারতীয় উপদ্বীপ রূপে অবস্থান করছে। এটি ভারতের প্রাচীনতম ও ভৌগোলিকভাবে সর্বাপেক্ষা দৃঢ় অংশ। উত্তর দিকে মধ্য ভারতে অবস্থিত সাতপুরা ও বিন্ধ্য পর্বতমালা পর্যন্ত এই উপদ্বীপ বিস্তৃত। এই সমান্তরাল পর্বতমালা দুটি পশ্চিমে গুজরাটের আরব সাগর উপকূল থেকে পূর্বে ঝাড়খণ্ডের কয়লা সমৃদ্ধ ছোটনাগপুর মালভূমি পর্যন্ত ব্যাপ্ত। দক্ষিণে উপদ্বীপীয় ভূখণ্ডে দক্ষিণাত্য মালভূমি বামে ও ডানে যথাক্রমে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালাদ্বয় দ্বারা উপকূলীয় সমভূমি থেকে বিচ্ছিন্ন। এই মালভূমিতেই ভারতের প্রাচীনতম প্রস্তর গঠনটি পরিলক্ষিত হয়, যার কিয়দংশের বয়স 100 কোটি বছরেরও বেশি। এইভাবে ভারতে বিষুব রেখার উত্তরে 6 ডিগ্রি 44 মিনিট ও 35 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ ও 68 ডিগ্রি 7 মিনিট ও 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
ভারতীয় উপকূলরেখার দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার বা ৪,৬৭১ মাইল। এর মধ্যে ৫,৪২৩ কিলোমিটার বা ৩,৩৭০ মাইল ভারতীয় উপদ্বীপের এবং ২,৯০৪ কিলোমিটার বা ১,৩০১ মাইল আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপের অন্তর্গত। ভারতীয় নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক চার্ট অনুসারে মূল অঞ্চলের উপকূলভূমি ৪৩% বালুকাময় সৈকত, ১১% পাথুরে উপকূল ও ভৃগু বা উঁচু খাড়া পাড় বা ক্লিফ, ৪৬% জলাভূমিপূর্ণ উপকূল দ্বারা গঠিত। সুন্দরবন জাতীয় উদ্যান বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত। এই বনাঞ্চলটি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রসারিত। হিমালয় থেকে উৎপন্ন নদ-নদীগুলোর মধ্যে প্রধান গঙ্গা ও ব্রহ্মপুত্র, উভয়েই বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গার প্রধান উপনদীগুলো হলো যমুনা ও কোশি নদী। কোশি নদীতে নাব্যতা অত্যন্ত কম থাকায় প্রতি বছর ভয়াবহ বন্যা দেখা দেয়। উপদ্বীপের প্রধান নদীগুলো হল গোদাবরী, মহানদী, কৃষ্ণা ও কাবেরী। এই নদীগুলোর খাত অত্যন্ত নাব্য হওয়ায় বন্যা কম হয়ে থাকে। এই নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অন্যদিকে নর্মদা ও তাপ্তি পতিত হয়েছে আরব সাগরে। ভারতীয় উপকূলভূমির অন্যতম একটি বৈশিষ্ট্য হল পশ্চিম ভারতে কচ্ছের রান ও পূর্ব ভারতে সুন্দরবনের পরিগঠিত বদ্বীপ অঞ্চল, যা ভারত ও বাংলাদেশে বিস্তৃত। ভারতে দুটি দ্বীপপুঞ্জ দেখা যায়। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলভাগের নিকটে প্রবাল দ্বীপ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান সাগরের আগ্নেয় দ্বীপমালা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জলবায়ু। ভারতের বৈচিত্র্যময় ভৌগোলিক ও ভূতাত্ত্বিক উপাদানগুলো দেশের জলবায়ুকে অনেকাংশেই প্রভাবিত করে। কর্কটক্রান্তির রেখা ভারতের মাঝ বরাবর প্রসারিত, কিন্তু দেশের উত্তর সীমান্ত বরাবর অবস্থিত হিমালয় পর্বতমালা মধ্য এশিয়া থেকে আগত ক্যাটাবেটিক বায়ুপ্রবাহকে প্রতিরোধ করে দেশের ক্রান্তীয় জলবায়ু বজায় রাখতে সহায়তা করে। হিমালয় পর্বতমালা ও থর মরুভূমি দেশের মৌসুমী বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রণ করে। থর মরুভূমি গ্রীষ্মকালীন আর্দ্র দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুকে আকর্ষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। জুন থেকে অক্টোবর মাসের মধ্যবর্তী সময়ে আগত এই বায়ুপ্রবাহ ভারতে বর্ষার মূল কারণ। ভারতের 4টি প্রধান ঋতু দেখা যায়: শীত জানুয়ারি ও ফেব্রুয়ারি, গ্রীষ্ম মার্চ থেকে মে, বর্ষা জুন থেকে সেপ্টেম্বর এবং শরৎ ও হেমন্ত অক্টোবর থেকে ডিসেম্বর। ক্রান্তীয় জলবায়ুর বৈশিষ্ট্য অনুসারে বর্ষা ও অন্যান্য আবহাওয়াগত পরিস্থিতি দেশে খরা, বন্যা, সাইক্লোন ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী। এর ফলে প্রতি বছর দেশটি লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ও সম্পত্তি হানির কারণ হয়। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতের জলবায়ুতে নানা প্রকার অস্থিরতা দেখা দিচ্ছে। রাজনীতি ও সরকার। রাজনীতি। ভারতীয় প্রজাতন্ত্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। স্বাধীনতা উত্তরকালে অধিকাংশ সময় জুড়েই দেশের শাসন কর্তৃত্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের আওতাধীন। অন্যদিকে ভারতের রাজ্য রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি বিজেপি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সিপিআইএম প্রভৃতি জাতীয় দল ও একাধিক আঞ্চলিক পার্টি। দুটি সংক্ষিপ্ত পর্যায়বাদে 1950 থেকে 1990 সাল অবধি জাতীয় কংগ্রেস সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা ভোগ করেছে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষিত জরুরি অবস্থা জনিত গণ অসন্তোষকে কাজে লাগিয়ে 1977 থেকে 1980 সালের মধ্যবর্তী সময়ে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে জনতা পার্টির সরকার গঠন করেন। 1989 সালে জনতা দলের নেতৃত্বে জাতীয় ফ্রন্ট বাম ফ্রন্টের সহযোগিতায় নির্বাচনে জয়লাভ করে 2 বছর ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। 1991 সালে কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ না করতে পারায় কংগ্রেস পিভি নরসিম্হা রাওয়ের প্রধানমন্ত্রীত্বে একটি সংখ্যালঘু সরকার গঠন করে। এই সরকার অবশ্য পূর্ণ মেয়াদে ক্ষমতায় টিকে থাকতে সক্ষম হয়। 1996 থেকে 1998 সালটি কেন্দ্রীয় সরকারের অস্থিরতার যুগ। এই সময় একাধিক স্বল্পকালীন জোট কেন্দ্রে সরকার গঠন করে। 1996 সালে সংক্ষিপ্ত সময়কালের জন্য বিজেপি সরকার গঠন করে। তারপর কংগ্রেস ও বিজেপি বিরোধী যুক্তফ্রন্ট ক্ষমতায় অধিষ্ঠিত হয়। 1998 সালে বিজেপি নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ ক্ষমতা দখল করে। এই সরকারই ভারতের প্রথম পূর্ণ সময়কালের অকংগ্রেসি সরকার। 2004 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট ইউপিএ লোকসভায় বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে এবং বিজেপি বিরোধী বাম সাংসদের সহায়তায় সরকার গঠন করে। ইউপিএ 2009 সালে সাধারণ নির্বাচনের পুনরায় ক্ষমতায় আসে, তবে বাম দলগুলি আর এই জোটের সমর্থক নয়। সরকার।
1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি প্রবর্তিত ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক বিস্তারিত ব্যাখ্যা সমৃদ্ধ সংবিধান। সংবিধানের প্রস্তাবনা অংশে ভারতীয় প্রজাতন্ত্রকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে বর্ণিত হয়েছে। ভারতে প্রচলিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ওয়েস্টমিনিস্টার ধাঁচের একটি সংসদ ব্যবস্থা। এদেশের সরকার প্রথাগতভাবে আধা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হিসেবে বর্ণিত হয়, যার বৈশিষ্ট্য হল একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার ও অপেক্ষাকৃত দুর্বল একাধিক রাজ্য সরকারের সহাবস্থান। যদিও 1990-এর দশকের শেষ ভাগ থেকে রাজনৈতিক ও আর্থসামাজিক সংস্কার ও পরিবর্তনের ফলে রাজ্য সরকারগুলি ক্ষমতার ক্রমান্বয়ে বৃদ্ধি দেশকে চালিত করছে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার দিকে। ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। তিনি পরোক্ষভাবে একটি নির্বাচক মণ্ডলী কর্তৃক 5 বছরের সময়কালের ব্যবধানে নির্বাচিত হন। অন্যদিকে ভারত সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। অধিকাংশ শাসন ক্ষমতা ন্যস্ত থাকে তার হাতেই। রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত প্রধানমন্ত্রীকে প্রথাগতভাবে সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত রাজনৈতিক দল বা জোটের সমর্থন লাভ করতে হয়। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ, যার কার্যনির্বাহী সমিতি হল ক্যাবিনেট, এ নিয়ে গঠিত ভারতের শাসন বিভাগ। দপ্তরযুক্ত মন্ত্রীদের সকলকেই সংসদে কোনো না কোনো কক্ষের সদস্য হতে হয়। ভারতীয় সংসদীয় ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের অধস্তন। সেই কারণে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে সংসদের নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকতে হয়। ভারতের আইন বিভাগ হল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এটি গঠিত হয়েছে রাজ্যসভা নামক একটি উচ্চকক্ষ ও লোকসভা নামক একটি নিম্নকক্ষ নিয়ে। রাজ্যসভার সদস্য সংখ্যা 245। এদের দপ্তরকাল 6 বছর। এদের অধিকাংশই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা থেকে রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসেন। অন্যদিকে লোকসভায় 545 জন সদস্যের মধ্যে 543 জন 5 বছরের মেয়াদে নিজ নিজ নির্বাচন কেন্দ্র থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এছাড়া রাষ্ট্রপতি যদি মনে করেন যে সংসদে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের যথেষ্ট সংখ্যক প্রতিনিধি নেই, তবে তিনি 2 জন সদস্যকে উক্ত সম্প্রদায় থেকে সাংসদ মনোনীত করতে পারেন। ভারতীয় এককেন্দ্রিক ত্রিস্তর বিচার ব্যবস্থা প্রচলিত। এই বিচার ব্যবস্থায় প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট, 21টি হাইকোর্ট ও অসংখ্য বিচার বিভাগীয় আদালতের সমন্বয়ে গঠিত। মৌলিক অধিকার কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বিবাদ ও হাইকোর্টের আপিল বিচার এলাকা সংক্রান্ত মামলাগুলির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মূল বিচার এলাকার অন্তর্গত। এই বিচার ব্যবস্থা স্বতন্ত্র এবং আইন ঘোষণা এবং সংবিধান বিরোধী কেন্দ্রীয় বা রাজ্য আইন প্রতিহত করার ক্ষমতাযুক্ত। সংবিধানের অভিভাবকত্ব ও ব্যাখ্যা প্রদান সুপ্রিম কোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকার অন্তর্গত। রাজনৈতিক বিভাগ। ভারত 29টি রাজ্য ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি যুক্তরাষ্ট্রীয় সাধারণতন্ত্র। ভারতে প্রত্যেক রাজ্যে নির্বাচিত রাজ্য সরকার অধিষ্ঠিত হয়ে রয়েছে। নির্বাচিত সরকার রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি ও দিল্লিতেও। অপর 5টি কেন্দ্রশাসিত অঞ্চল রাষ্ট্রপতির প্রত্যক্ষ শাসনাধীনে এবং এই অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সরকার প্রশাসক নিয়োগ করে থাকেন। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন বলে ভাষার ভিত্তিতে রাজ্যগুলো স্থাপিত হয়। তারপর থেকে এই কাঠামোটি মোটামুটি অপরিবর্তিত রয়েছে। তৃণমূল স্তরে শাসন ও প্রশাসন পরিচালনার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মোট 610টি জেলায় বিভক্ত। জেলাগুলি আবার মহকুমা বা তহসিলে এবং গ্রামে বিভক্ত। অর্থনীতি। 1950-এর দশক থেকে 1980-এর দশক পর্যন্ত ভারত সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনৈতিক নীতির অনুসরণ করে চলে। স্বাধীনতা উত্তর যুগের অধিকাংশ সময় জুড়ে ভারতে যে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত ছিল, তাতে বেসরকারি উদ্যোগ, বৈদেশিক বাণিজ্য ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের উপর কঠোর সরকারি বিধিনিষেধ আরোপিত থাকত। 1991 সালে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ক্রমান্বয়ে ভারত তার বাজার উন্মুক্ত করে দেয়। বিদেশি বাণিজ্য ও বিনিয়োগের উপর সরকারি কর্তৃত্ব শিথিল করা হয়। এরপর ধনাত্মক প্রভাবে মার্চ 1991 সালে 5.8 বিলিয়ন মার্কিন ডলার থেকে বৈদেশিক মুদ্রা সঞ্চয় 4 জুলাই 2008 তারিখে বেড়ে দাঁড়ায় 308 বিলিয়ন মার্কিন ডলারে। ঘাটতি কমে আসে কেন্দ্রীয় ও রাজ্য বাজেটগুলিতে। যদিও সরকারি মালিকানাধীন সংস্থাগুলি বেসরকারীকরণ এবং কোনো সরকারি খাত বেসরকারি ও বৈদেশিক অংশীদারদের নিকট মুক্ত করে দেওয়ায় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়। ভারতের মোট স্থূল আভ্যন্তরিক উৎপাদন বা জিডিপি 1.243 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ক্রয় ক্ষমতার সমতার পিপিপি পরিমাপে
4.726 ট্রিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। জিডিপির মানদণ্ডে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। চলতি মূল্যে ভারতের মাথাপিছু আয় 977 মার্কিন ডলার, বিশ্বে 128তম, যা ক্রয় ক্ষমতার সমতা পিপিপি ভিত্তিক পরিমাপে 2700 মার্কিন ডলারের সমতুল্য, বিশ্বে 118তম। বিংশ শতাব্দীর প্রথম ভাগে কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিতি ভারতের বর্তমান জিডিপিতে পরিষেবা খাতের অবদান 54%। ইতিমধ্যে কৃষি খাতের অবদান হ্রাস পেয়ে 28% দাঁড়িয়েছে এবং শিল্প খাতের অবদান মাত্র 18%। বিগত 2 দশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি ভারতের গড় বার্ষিক জিডিপি বৃদ্ধির হার ছিল 5.7%। 516.3 মিলিয়ন জনসংখ্যা অধ্যুষিত ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শ্রমশক্তির দেশ। এই শক্তির 60% নিয়োজিত কৃষি খাতে এবং কৃষি সংক্রান্ত শিল্পগুলিতে, 28% পরিষেবা ও পরিষেবা সংক্রান্ত শিল্পে, 12% নিযুক্ত শিল্প খাতে। প্রধান কৃষিজ ফসলগুলি হল ধান, গম, তৈলবীজ, তুলা, পাট, চা, আখ ও আলু। প্রধান শিল্পগুলি হল অটোমোবাইল, সিমেন্ট, রাসায়নিক, বৈদ্যুতিন, ভোগ্যপণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, যন্ত্রশিল্প, খনি, পেট্রোলিয়াম, ভেষজ, ইস্পাত, পরিবহন উপকরণ ও বস্ত্রশিল্প। ভারতের প্রাকৃতিক সম্পদগুলি হল আবাদি জমি, বক্সাইট, ক্রোমাইট, কয়লা, হিরে, আকরিক, লৌহ, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, অভ্র, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ও টাইটানিয়াম, আকরিক। ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে শক্তির চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন মতে ভারতে পেট্রোলিয়ামজাত পণ্যের 6ষ্ঠ বৃহত্তম ও কয়লার 3য় বৃহত্তম ভোক্তা। বিগত 2 দশকের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও ভারত বিশ্বের সর্বাপেক্ষা দারিদ্র্যপীড়িত রাষ্ট্র। শিশু অপুষ্টির হার বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় ভারতে সর্বাধিক। 2007 সালের হিসাব অনুযায়ী 46%। তবে বিশ্বব্যাংক নির্ধারিত দৈনিক 1.25 মার্কিন ডলারের আন্তর্জাতিক দারিদ্র্য রেখার 2004 সালের হিসাবে অনুযায়ী ক্রয় ক্ষমতার সমতা নামমাত্র হিসাবে নগরাঞ্চলে দৈনিক 21.6 টাকা ও গ্রামাঞ্চলে দৈনিক 14.3 টাকা নিচে বসবাসকারী মানুষের সংখ্যা 1981 সাল থেকে 60% থেকে 2005 সালে 42% নেমে এসেছে। সাম্প্রতিক দশকগুলিকে ভারত মন্বন্তর প্রতিরোধ করতে পারলেও দেশের অর্ধেক শিশু ওজন ঘাটতিতে ভুগছে। এই হার সারা বিশ্বের নিরিখে কেবল উচ্চই নয়, এমনকি সাব সাহারান আফ্রিকান হারের প্রায় দ্বিগুণ। সাম্প্রতিককালে ভারতে বহুসংখ্যক শিক্ষিত, ইংরেজি পটু, প্রশিক্ষিত পেশাদারগণ বিভিন্ন বহুজাতিক সংস্থা, মেডিকেল, ট্যুরিজমে ও আউটসোর্সিং এর কাজে নিযুক্ত হয়েছেন। বর্তমানে ভারত সফটওয়্যার ও অর্থ সংক্রান্ত, গবেষণা সংক্রান্ত ও প্রকৌশলগত পরিষেবার এক বৃহৎ রপ্তানিকারক। 2007 সালে রপ্তানি ও আমদানির পরিমাণ ছিল যথাক্রমে 145 বিলিয়ন মার্কিন ডলার ও 217 বিলিয়ন মার্কিন ডলার। বস্ত্র, রত্ন, ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদি ও সফটওয়্যার ভারতের প্রধান রপ্তানি পণ্য। প্রধান আমদানি পণ্যের মধ্যে রয়েছে অপরিশোধিত তেল, যন্ত্রপাতি, সার ও রাসায়নিক দ্রব্য। ভারতের প্রধানতম বাণিজ্য সহযোগী হল মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীন। ভারতের কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর থেকে বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত মুম্বাই মহানগরীতে অবস্থিত। জনপরিসংখ্যান। ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। 2018 সালে দেশটির আনুমানিক জনসংখ্যা প্রায় 135 কোটি। ভারতের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 17.74%। সাম্প্রতিককালে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 11.10 জন বা 1.11%। গড়ে প্রতি 2 সেকেন্ডে জনসংখ্যার 1 জন করে বাড়ে। যদিও সাম্প্রতিক দশকগুলিতে গ্রাম থেকে শহরে অভিবাসনের হার বৃদ্ধি পায়, ভারতের শহরাঞ্চলীয় জনসংখ্যা বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তথাপি প্রায় 66.80% ভারতবাসী গ্রামাঞ্চলে বসবাস করেন। জনসংখ্যার 33.20% শহরে বসবাস করে। এদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনবসতি 455 জন। ভারতের বৃহত্তম মহানগরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুম্বাই, পূর্ব নাম বম্বে বা বোম্বাই, নতুন দিল্লি, বেঙ্গালুরু, পূর্ব নাম বেঙ্গালোর, কলকাতা, হায়দ্রাবাদ ও আহমেদাবাদ। 2013 থেকে 15 কালপর্বে জাতীয় পর্যায়ে লিঙ্গানুপাত প্রতি 1000 পুরুষের বিপরীতে 900 জন নারী। 2011 এর জনমিতি অনুযায়ী ভারতে সাক্ষরতার হার 74.04%, যা পুরুষদের মধ্যে 82.14% এবং নারীদের মধ্যে 65.46%। সাক্ষরতার সর্বনিম্ন হার বিহার রাজ্যে 63.82%। শহর গ্রাম সাক্ষরতার পার্থক্য 2001 সালে ছিল 21.2%, 2011
নেমে আসে 16.1%। গ্রামীণ অঞ্চলগুলিতে সাক্ষরতা বৃদ্ধির হার শহরের তুলনায় দ্বিগুণ। সাক্ষরতার হার সর্বাধিক কেরল রাজ্যে। ভাষা, ভারতের দুটি প্রধান জনগোষ্ঠী হলো ইন্দো আর্য, মোট জনসংখ্যার 74% ও দ্রাবিড়, মোট জনসংখ্যার 24%। অপর ভাষাগোষ্ঠী হলো অস্ট্রো এশিয়াটিক ও তিব্বতী বর্মী ভাষাগোষ্ঠী। ভারতের বৃহত্তম জনগোষ্ঠীও হিন্দি ভাষায় কথা বলে, যা কিনা কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা হিসেবে নির্ধারিত। সহকারী দাপ্তরিক ভাষা ইংরেজি প্রশাসন ও বাণিজ্যিক ক্ষেত্রে বহুল ব্যবহৃত। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ইংরেজির প্রাধান্য প্রশ্নাতীত। ভারতের সংবিধান বাংলা সহ 22টি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিয়েছে। এগুলি হয় প্রচলিত নয় ধ্রুপদী ভাষা। প্রাচীনকাল থেকে ভারতের ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়ে আসা তামিল ও সংস্কৃত এবং কন্নড় ও তেলুগু ভাষাকে ভারত সরকার নিজস্ব একটি যোগ্যতাসূচক কবলে ধ্রুপদী ভাষার মর্যাদা দান করেছে। ভারতের উপভাষার সংখ্যা 1652টি। ধর্ম, ভারতের ধর্ম বেদান্তবাদী হিন্দু 80.5%, ইসলাম 13.4%, খ্রিস্টান 2.3%, জৈন 0.4%, বৌদ্ধ 0.8%, শিখ 1.9%, অন্যান্য 0.7%। 80 কোটিরও বেশি 80.5% ভারতবাসী হিন্দু। অন্যান্য সম্প্রদায়গুলির মধ্যে রয়েছে মুসলমান 13.4%, খ্রিস্টান 2.3%, শিখ 1.9%, বৌদ্ধ 0.8%, জৈন 0.4%, ইহুদি, পার্সি ও বাহাই ধর্মাবলম্বী মানুষ। উল্লেখ্য, ভারতে বিশ্বের বৃহত্তম হিন্দু, শিখ, জৈন, যৌথ রাষ্ট্রীয়বাদী ও বাহাই ধর্মাবলম্বী জনসংখ্যা রয়েছে এবং ভারতে মুসলিম জনসংখ্যা সমগ্র বিশ্বের নিরিখে তৃতীয় বৃহত্তম এবং অমুসলমান প্রধান দেশগুলির মধ্যে বৃহত্তম। দেশে আদিবাসী জনসংখ্যা 8.1%। সংস্কৃতি, আগ্রার তাজমহল শাহজাহান কর্তৃক পত্নী মমতাজ মহলের স্মৃতিতে নির্মিত। ইউনেস্কো এর অসামান্য বিশ্বজনীন মূল্য বিচারে করে এটিকে বিশ্ব ঐতিহ্য ভবন ঘোষণা করেছে। আফ্রিকা মহাদেশের পরে ভারত সংস্কৃতি, ভাষা ও জাতিগতভাবে বিশ্বের সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক অঞ্চল। সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য। এই সংস্কৃতি স্বকীয় ঐতিহ্য রক্ষার পাশাপাশি বৈদেশিক আক্রমণকারী ও বহিরাগত জাতিগুলি থেকে গ্রহণ করা রীতিনীতি, ঐতিহ্য ও ধারণা অঙ্গীভূত করে এশিয়ার অন্যান্য অঞ্চলের সংস্কৃতির উপর নিজ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। স্থাপত্য, ভারতীয় স্থাপত্য এমন একটি বিষয় যার মধ্যে ভারতীয় সংস্কৃতির এই বৈচিত্র্যময় রূপটি ধরা পড়ে। তাজমহল ও অন্যান্য মুঘল স্থাপত্য নিদর্শন তথা দ্রাবিড় স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে ভারত ও বহির্ভারতের বিভিন্ন অঞ্চলের প্রাচীন ও স্থানীয় ঐতিহ্যের সম্মিলন লক্ষিত হয়। ভারতের স্থানীয় স্থাপত্য শৈলীগুলিও দেশের এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক স্থাপত্য বৈচিত্র্যের সাক্ষী। পরিবেশন শিল্পকলা, ভারতীয় সঙ্গীতের জগৎটি গঠিত হয়েছে ধ্রুপদী ও আঞ্চলিক সঙ্গীত ধারার সংমিশ্রণে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত দুটি ধারায় বিভক্ত: উত্তর ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং দক্ষিণ ভারতের কর্ণাটক সঙ্গীত। এই দুই প্রধান সঙ্গীত ধারা থেকে আবার উচ্চারিত হয়েছে অনেক উপধারা। আঞ্চলিক জনপ্রিয় সঙ্গীতের মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রসঙ্গীত, হিন্দি ফিল্ম গান ও ইন্ডি পপ এবং বাউল ও অন্যান্য বিভিন্ন প্রকারের লোকসঙ্গীত। ভারতীয় নৃত্যকলা ও লোক ও ধ্রুপদী এই দুই প্রধান ভাগে বিভক্ত। ভারতের বিখ্যাত লোকনৃত্যগুলি হল পাঞ্জাবের ভাংরা, অসমের বিহু নৃত্য, পশ্চিমবঙ্গের ছৌ নাচ এবং রাজস্থানের ঘুমার। ভারতের সঙ্গীত নাটক আকাদেমি দেশের 8টি নৃত্যকলাকে ধ্রুপদী ভারতীয় নৃত্য আখ্যা দিয়েছে। এগুলি হলো তামিলনাড়ুর ভরতনাট্যম, উত্তরপ্রদেশের কত্থক, কেরলের কথাকলি ও মোহিনী আট্টম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, মণিপুরীদের মণিপুরী, ওড়িশার ওড়িশি এবং অসমের সত্রিয় নাচ। এই নৃত্য শৈলীগুলি বর্ণনাত্মক ও পৌরাণিক ঘটনা কেন্দ্রিক। সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার প্রথম সাহিত্যে নোবেল বিজেতা এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। মণিপুরী নৃত্য সহ বহু শিল্পকলার পুনরুজ্জীবনে তার ভূমিকা অনস্বীকার্য। ভারতীয় নাটকের বৈশিষ্ট্য হল সঙ্গীত, নৃত্য ও তাৎক্ষণিক বা লিখিত সংলাপের যুগলবন্দি। এর বিষয়বস্তু কখনো পুরাণ থেকে, কখনো মধ্যযুগীয় প্রেম কাহিনীগুলো থেকে, কখনো আবার এককালের সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী থেকে গৃহীত। ভারতের লোকনাট্যের মধ্যে গুজরাটের ভাবাই, পশ্চিমবঙ্গের যাত্রা, উত্তর ভারতের নৌটক্কি ও রামলীলা, মহারাষ্ট্রের তামাশা, অন্ধ্রপ্রদেশের বুরাক কথা, তামিলনাড়ুর তেরুকুত্তু ও কর্ণাটকের যক্ষগণ উল্লেখযোগ্য।
ভারতের প্রাচীনতম সাহিত্যে প্রথমে মৌখিকভাবে ও পরে লিখিত আকারে প্রচলিত হয়। এই রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য বেদ, ভারতীয় মহাকাব্য, রামায়ণ ও মহাভারত, নাটক, অভিজ্ঞান, শকুন্তলম ইত্যাদি। সংস্কৃত সাহিত্যে ধ্রুপদী কীর্তিসমূহ এবং তামিলে রচিত সঙ্গম সাহিত্য। আধুনিক কালের ভারতীয় সাহিত্যিকদের মধ্যে সর্বাগ্রহণ্য হলেন 1913 সালে দেশের প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও ইংরেজি ভাষার সাহিত্য রচনার জন্য ভারতীয় অথবা ভারতীয় বংশোদ্ভূত যে সকল লেখকগণ সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন তারা হলেন অমিতাভ ঘোষ, মার্কিন প্রবাসী বাঙালি সাহিত্যিক ঝুম্পা লাহিড়ী, নোবেল বিজয়ী ব্রিটিশ ভারতীয় সাহিত্যিক V.S. নাইপল প্রমুখ। চলচ্চিত্র। ভারতীয় চলচ্চিত্র শিল্প সমগ্র বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র শিল্প। বাণিজ্যিক হিন্দি সিনেমা প্রস্তুতকারক বলিউড বিশ্বের সর্বাপেক্ষা সৃষ্টিশীল ফিল্ম ইন্ডাস্ট্রি। এছাড়াও বাংলা, কন্নড়, মালায়ালাম, মারাঠি, তামিল ও তেলুগু ভাষায় ঐতিহ্যবাহী চলচ্চিত্র শিল্পের আছে। ভারতের প্রথম সারির ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো হলো বলিউড, টলিউড। রন্ধনশৈলী। ভারতীয় রন্ধনশৈলীর বিশেষত্ব হলো বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক রন্ধন প্রণালী এবং ভেষজ ও মশলার অভিজাত প্রয়োগ। দেশের প্রধান খাদ্য ভাত, পূর্ব ও দক্ষিণ ভারতে রুটি, মূলত উত্তর ভারতে। পোশাক। ভারতে পোশাকের ঐতিহ্য, রং, ধরন ও জলবায়ুর মতো বিভিন্ন কারণে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন থান কাপড়ের পোশাক হিসেবে মহিলাদের ক্ষেত্রে শাড়ি ও পুরুষদের ক্ষেত্রে ধুতি বা লুঙ্গি বিশেষ জনপ্রিয়। এছাড়া সেলাই করা পোশাকের মধ্যে মহিলাদের সালোয়ার কামিজ ও পুরুষের কুর্তা পাজামা ও বা ইউরোপীয় ধাঁচে ট্রাউজার্স ও শার্ট বিশেষভাবে প্রচলিত। উৎসব। ভারতে উৎসব প্রকৃতিগতভাবে ধর্মীয়, যদিও অনেক ধর্ম ও জাতি নিরপেক্ষ উৎসবও পালিত হয়ে থাকে। দীপাবলি, গণেশ চতুর্থী, উগাদি, পোঙ্গল, দোলযাত্রা, ওনাম, দশেরা, দুর্গাপূজা, কালী পূজা, জন্মাষ্টমী, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বড়দিন, বুদ্ধ জয়ন্তী, বৈশাখী প্রভৃতি কয়েকটি জনপ্রিয় উৎসব। ভারতে 3টি জাতীয় উৎসব পালিত হয়। এগুলি হলো স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস ও গান্ধী জয়ন্তী। এছাড়াও বিভিন্ন রাজ্যে বিভিন্ন আঞ্চলিক উৎসব যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। ধর্মাচরণ ও দৈনন্দিন ও গণজীবনে একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গণ্য হয়। সমাজ ব্যবস্থা। ভারতের সনাতন পারিবারিক মূল্য বিশেষে সম্মানের অধিকারী। একাধিক প্রজন্মের মিলনক্ষেত্র পিতৃতান্ত্রিক যৌথ পরিবারগুলি ভারতীয় পরিবারতন্ত্রের আদর্শ বলে বিবেচিত হয়। যদিও আজকাল নগরাঞ্চলগুলিতে ছোট ছোট নিউক্লিয়ার পরিবারের উদ্ভব ঘটতে দেখা যায়। ভারতে বিবাহ আয়োজিত হয় পাত্র ও পাত্রীর পিতামাতা ও অন্যান্য গুরুস্থানীয় আত্মীয়বর্গের সম্মতিক্রমে। আয়োজিত বিবাহ বা অ্যারেঞ্জ ম্যারেজ ভারতের এক অতিমাত্রায় লক্ষিত বিবাহ রীতি। বিবাহ বন্ধন সারা জীবনের বন্ধন বলে বিবেচিত হয়, তাই এদেশে বিবাহ বিচ্ছেদের হারও অত্যন্ত কম। ভারতে বাল্যবিবাহ প্রথা আজও প্রচলিত, যদিও বাল্যবিবাহের হার ক্রমহ্রাসমান। ইউনিসেফের স্যাম্পেল সার্ভে এবং ভারতের জনগণনা অনুযায়ী 2006 যেখানে 47% নারীর বিবাহ হতো 18 বছরের আগে, 2016 সালে সেই সংখ্যা 27%। বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অতি প্রাচীনকাল থেকেই ভারত তার নিজস্ব স্বাক্ষর রেখে এসেছে। খ্রিস্টীয় 3য় শতকে ভারতীয় ধাতুবিদগণ দিল্লির লৌহস্তম্ভটি নির্মাণ করেন। বেদাঙ্গ ও জ্যোতিষগ্রন্থে সে যুগের মহাকাশ পরীক্ষণের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। কোপার্নিকাসের সূর্য কেন্দ্রিকতাবাদ প্রস্তাবনার 1000 বছর আগেই ভারতীয় গণিতবিদ তথা জ্যোতির্বিদ আর্যভট্ট প্রাচীন বিশ্ব ধারণার ভ্রান্ততা প্রমাণ করেছিলেন। প্রাচীন বিশ্বে একমাত্র ভারতেই গড়ে উঠেছিল হীরার খনি। ভারতীয় গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদদের অন্যতম বলে বিবেচিত হন। 1928 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার ভূষিত হন ভারতীয় পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট-রমন। স্বাধীনতা-উত্তর ভারতকে একটি দরিদ্র রাষ্ট্র বলে বিবেচনা করা হলেও স্বাধীনতা অর্জনের 5 দশকের মধ্যেই এই দেশ প্রযুক্তিগতভাবে দক্ষিণ এশিয়ার এক মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। সাক্ষরতার হার ও কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নগর কেন্দ্রের উদ্ভব ভারতের এই পুষ্টিগত উত্থানের কারণ। 1975 সালে প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্টের উৎক্ষেপণ, তার পূর্ববর্তী বছরে স্মাইলিং বুদ্ধ নামে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষণ, দূরসংযোগ ব্যবস্থার উন্নয়ন, পারমাণবিক চুল্লি ও হোমি জাহাঙ্গীর ভাবা পরিচালিত BARC এর মতো গবেষণা কেন্দ্রের বিকাশ ভারতে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক সাফল্য বলেও বিবেচিত হয়। লো আর্থ, মেরু ও জিওস্টেশনারি কক্ষপথে উপগ্রহ উৎক্ষেপণের এক দেশীয় প্রযুক্তি উদ্ভাবন করে ভারত। ASLV, PSLV, GSLV ও সর্বোপরি ইনসেট কৃত্রিম উপগ্রহ সিরিজগুলি ভারতের সফল মহাকাশ কর্মসূচির স্বাক্ষর। 2008 সালে চাঁদের মাটিতে অবতীর্ণ হয় প্রথম ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-1। চন্দ্রযানের পাঠানো
তথ্য থেকে নাসার তত্ত্বাবধানে ব্রাউন ইউনিভার্সিটিতে মুন মিনারেলজি ম্যাপার যন্ত্রে বিস্ময়করভাবে প্রভূত পরিমাণ হাইড্রোক্সিল আয়ন ও বরফের অস্তিত্ব ধর। বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদের সামনে ভারত সম্পর্কিত যথার্থ সঠিক তথ্যগুলো তুলে ধরার। ভিডিওটি অনেক বড় হয়, এর মধ্যে ভুল ত্রুটি থেকে যেতে পারে। যদি ভুল ত্রুটিতে আপনারা পেয়ে থাকেন তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে জানাবেন, এবং যদি তা গুরুতর হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করে থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি আজকে।